পাকিস্তানে দীর্ঘ অভিযানে ৩৪৬ ট্রেন আরোহী জিম্মি দশা থেকে মুক্ত। বেঁচে ফেরাদের বর্ণনায় নির্যাতনের ভয়াবহতা, আলোচনায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ। এবার যুক্তরাষ্ট্রের উপরে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইউরোপের। প্রাথমিকভাবে $২৮ বিলিয়ন মার্কিন পণ্যে দিতে হবে শুল্ক, কার্যকর আগামী মাস থেকেই। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে প্যারিসে নেটোভুক্ত দেশগুলোর সম্মেলন। যুদ্ধবন্ধে তুরস্ককে এগিয়ে আসার আহ্বান পোল্যান্ডের প্রধানমন্ত্রীর। আমন্ত্রণ যমুনা আইডেস্কে, নুসরাত বৃষ্টির সাথে আছি। প্রায় ৪৮ ঘন্টা পর জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া যাত্রীদের বর্ণনায় উঠে আসছে পাকিস্তানে ট্রেনে হামলার ভয়াবহতার ঘটনা। জিম্মি করার পর বহু যাত্রীর উপরে নির্যাতন চালানো হয়। জাফর এক্সপ্রেসে থাকা সেনা সদস্যদের ব্রাশ ফায়ার করে হত্যা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির সদস্যরা। এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। হামলার মূল হোতাদের খুঁজে বের করা হবে বলেও জানায় ইসলামাবাদ। মাঝরাতে কোয়েটা রেল স্টেশন পরিণত হয় অস্থায়ী হাসপাতালে। বিচ্ছিন্নতাবাদীদের ট্রেনে হামলার পর হতাহতদের প্রাথমিকভাবে নিয়ে আসা হয় এই স্টেশনে। তাদের সহায়তার জন্য আগে ব্যবস্থা নেয় বালুচ সরকার। সেখান থেকে গুরুতর আহতদের পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। এ সময় ভয়াবহ ওই ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগীরা। তাদের বয়ানে উঠে আসে কিভাবে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। জিম্মি অনেক যাত্রীকে নির্যাতন করে বালুচ হামলাকারীরা। বিশেষ করে পাঞ্জাব অঞ্চলের মানুষ বেশি নির্যাতনের শিকার হন বলে জানান ভুক্তভোগীরা। বোমার বিস্ফোরণে আমাদের ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। অনেক কষ্টে সেটি উল্টে যাওয়া থেকে রক্ষা করি। এরপর সন্ত্রাসীরা ট্রেন লক্ষ্য করে গুলি করতে থাকে। আমরা কোনো রকমে মাথা নিচু করে জীবন বাঁচাই। প্রায় ৩০ ঘন্টা ওরা আমাদের এভাবেই আটকে রাখে। আল্লাহর রহমতে কোনো রকমে বেঁচে এসেছি। ওদের কাছে রকেট লঞ্চার, মেশিন গানের মতো ভারী অস্ত্র ছিল। যাত্রীদের লক্ষ্য করে তারা সরাসরি গুলি করছিল। পাঞ্জাব সিন্ধি এভাবে তারা যাত্রীদের আলাদা করে। ট্রেনে সেনা সদস্যদের গুলি করে হত্যা করে তারা। উদ্ধার হলেও এখন অনেক যাত্রীর মধ্যে রয়েছে ভয় এবং আতঙ্ক। দুদিন জিম্মি থাকা অবস্থায় পানি খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেক যাত্রী। দুদিন আগে সেহরি করেছিলাম, এরপর আর কিছুই খেতে পারিনি। ট্রেনের বাথরুম থেকে পানি পান করেছি বাধ্য হয়ে। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটি ইরান আফগান সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকার একটি সুড়ঙ্গের কাছে পৌঁছাতেই হামলা চালায় বিএলএ। কর্তৃপক্ষ জানায় ট্রেনটিতে প্রায় 450 যাত্রী ছিলেন। এরপর উদ্ধার অভিযান শুরু করে স্পেশাল ফোর্স এসএসজি। পাকিস্তান আইএসপিআর জানায় ট্রেনটিকে ঘিরে রেখেছিল বালুচ আত্মঘাতী হামলাকারীরা। প্রথমে তাদের হত্যা করে স্নাইপাররা, এরপর বগির ভেতরে ঢুকে চলে অভিযান। স্পেশাল ফোর্সের পাশাপাশি বিমান বাহিনী এবং ফ্রন্টিয়ার কর্পস অংশ নেয় এই অভিযানে। সন্ত্রাসীদের নিঃশেষ করা এবং যাত্রীদের জীবিত উদ্ধার দুটোই ছিল আমাদের লক্ষ্য, এবং আমরা তাতে সফলও হয়েছি। এদিকে সুস্থ যাত্রীদের কড়া প্রহরায় পাঠানো হয়েছে নিজ নিজ এলাকায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাকিস্তানে ভয়াবহ ট্রেন ছিনতাই মিশনের পর আবারও আলোচনায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় এই অভিযান পরিচালনা করে পুনরায় সংবাদ শিরোনামে বিদ্রোহী এই সংগঠনটি। একের পর এক ভয়ঙ্কর সব অপারেশন চালিয়ে বরাবরই বেলুচিস্তানের ইতিহাসের সরব বিএলএ। স্বাধীন রাষ্ট্রের দাবিতে সরাসরি পাকিস্তান সরকারের সাথে যুদ্ধে তো জড়িয়েছেই, চোখে চোখ রেখে কথা বলতে চায় চীনের সাথেও। আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও জনসংখ্যায় সবচেয়ে কম দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান। ভারতবর্ষ ভাগ হওয়ারও মাস 6 পর বিশাল এই অঞ্চলটি যুক্ত হয় পাকিস্তানের সাথে। তখন থেকেই একের পর এক বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় উত্তপ্ত বেলুচিস্তান। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সংঘটিত হয় বেলুচিস্তানে। দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ টেনে বারবারই মাঠে নেমেছে সংখ্যাগরিষ্ঠ বালুচ জনগোষ্ঠী। অভিযোগ, প্রাকৃতিক সম্পদে ঠাসা হলেও পাকিস্তান সরকারের শোষণে পরিণত হয়েছে সবচেয়ে গরিব প্রদেশে। এখন পর্যন্ত মোট 5 বার অভ্যুত্থান আন্দোলন হয়েছে বেলুচিস্তানে।
যার সর্বশেষটি থেকে 2000 সালের দিকে উৎপত্তি হয় বালুচ লিবারেশন আর্মির। মারি সম্প্রদায়ের হাত ধরে স্বাধীনতার ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। তবে 2006 সালে আরও জোরালো কার্যক্রম শুরু করলে সংগঠনটিকে নিষিদ্ধ করে পাকিস্তান। হত্যা করা হয় বিএলএর প্রখ্যাত নেতা নওয়াব আকবর বুকতিকে, মেরে ফেলা হয় প্রতিষ্ঠাতাকেও। শীর্ষ নেতাদের হারানোর পর পাকিস্তান সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় গোষ্ঠীটি। কখনো সেনাবাহিনীকে টার্গেট করে, কখনো বা সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে অভিযান চালিয়েছে বিএলএ। শুধু তাই নয়, 2018 সালে করাচিতে চীন দূতাবাসে এবং 2022 সালে করাচি বিশ্ববিদ্যালয়েও হামলা করে তারা। বেলুচিস্তানে চীনের মাল্টিবিলিয়ন ডলারের একাধিক প্রকল্পকেও টার্গেট করার নজির রয়েছে বালুচ লিবারেশন আর্মির। বর্তমানে বিএলএর নেতৃত্ব দিচ্ছেন পলিটেকনিক ডিপ্লোমাধারী বশির জাইব। ধারণা করা হয়ে থাকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির বেশিরভাগ শীর্ষ কমান্ডই উচ্চশিক্ষিত, গ্র্যাজুয়েটের থেকে শুরু করে যাদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তাও। আছে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা, এমনকি মার্কিন অস্ত্রও। তবে সংগঠনটির বেশিরভাগ নেতাই এখন কার্যক্রম পরিচালনা করছেন প্রতিবেশী ইরান ও আফগানিস্তান থেকে। আজ বিএলএর কার্যক্রম শুধু মারি উপজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটির নেতৃত্বের পরিবর্তন হয়েছে। বালুচ সম্প্রদায়ের শিক্ষিত ব্যক্তিত্ব, যাদের অনেকেই একসময় অহিংস বালুচ ছাত্র সংগঠনের অংশ ছিল, তারাই এখন সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বলা হয়ে থাকে বালুচিস্তানে থাকা বিশাল বিশাল কয়লা খনি বালুচ লিবারেশন আর্মির আয়ের মূল উৎস। কিন্তু গোষ্ঠীটির অর্থায়নের পেছনে ভারত সরকারকেই দোষারোপ করে থাকে পাকিস্তান। বিএলএর সাম্প্রতিক অভিযানগুলো দেখলে বুঝতে পারবেন সেগুলো কতটুকু কার্যকরী ছিল, কেননা তারা বহু আমেরিকান অস্ত্র ব্যবহার করেছে। 2021 সালে তাদের যখন আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয়, এইসব অস্ত্র সংগ্রহ করা তাদের জন্য সহজ ছিল। সাম্প্রতিক সময়ে হামলার পরিধি ব্যাপকভাবে বাড়িয়েছে বিএলএ। গেল বছরেই 1.5 শতাধিক অভিযান চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। অনিক রহমান, যমুনা নিউজ। এবার মার্কিন পণ্যের উপরে পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপ। বুধবার এই ঘোষণা দেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উর্সুলা ভন ডার লিয়েন। প্রাথমিকভাবে $28 বিলিয়ন সমমূল্যের মার্কিন পণ্যের উপরে শুল্ক আরোপ করা হবে, যা আগামী মাস থেকেই কার্যকর হবে। জাহাজ থেকে শুরু করে মোটরবাইক এবং আরও বেশ কিছু পণ্যের উপরে আরোপিত হবে এই শুল্ক। তালিকায় যোগ হতে পারে আরও আমেরিকান পণ্য। 2 সপ্তাহের মধ্যে আলোচনা করে সেগুলো নির্ধারণ করা হবে। এর আগে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপরে 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বুধবার থেকেই কার্যকর হয়। ইউরোপীয় ইউনিয়নকে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের সুরক্ষার জন্য কাজ করতে হবে। আমাদের পাল্টা ব্যবস্থা একই সাথে শক্তিশালী এবং উপযুক্ত। তবে আলোচনার জন্য আমাদের দরজা সবসময় খোলাই থাকবে। ইউরোপ দৃঢ়ভাবে বিশ্বাস করে শুল্ক আরোপ করে অর্থনীতির ওপর বোঝা চাপানো আমাদের স্বার্থ নয়। শিশুদের হাসপাতালে সশস্ত্র হামলার হুমকি, আর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কয়েকশো পুলিশ কর্মকর্তা। নিরাপত্তা বাহিনীর ডজনখানেক গাড়ি মোতায়েন করা হয়। পরে জানা যায় ভুয়া হুমকি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এমন ঘটনার সাক্ষী হলো মার্কিন রাজ্য ক্যালিফোর্নিয়া। বুধবার লিন্ডা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে এই ঘটনা ঘটে। হুমকি পেয়ে সবাইকে সতর্ক করে স্থানীয় প্রশাসন বলে যে সশস্ত্র হামলা হতে পারে। পরে নিরাপত্তা কর্মীরা সেখানে গেলে আসল খবর বেরিয়ে আসে। হাসপাতালটিকে নিরাপদ ঘোষণা করে কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার অঙ্গীকার নিয়ে প্যারিসে একত্রিত হলেন নেটোভুক্ত 34 দেশের সেনাপ্রধানরা। এছাড়াও এতে অংশ নিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। সম্মেলন শেষে ইউক্রেনের জন্য সহায়তা আরও বাড়ানোর বিষয়ে দেশগুলো একমত হয়েছে। পরে বৈঠকে বসেন ব্রিটেন, জার্মানি সহ ইউরোপের শীর্ষ 5 দেশের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় তুরস্ককে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। জাপান, অস্ট্রেলিয়া ও ন্যাটো দেশগুলো সহ 34 দেশের সেনাপ্রধানরা জড়ো হন প্যারিসে, যেখানে ইউরোপের নিরাপত্তা জোরদারে আলোচনা করা হয়। এরপরে বৈঠক হয় ইউরোপের শীর্ষ 5 সামরিক শক্তি ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইতালি ও পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীদের। উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিরাও। ভার্চুয়াল ভাষণ দেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তভ উমেরভ। ইউক্রেনের নিরাপত্তায় ছিল আলোচনার মূল এজেন্ডা। কিয়েভকে সহায়তায় কোয়ালিশন অফ দ্য উইলিং এর আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশীরা। গোটা ইউরোপের নিরাপত্তা জোরদারে সম্মিলিত কার্যকরী পদক্ষেপের অঙ্গীকার করেছে তারা।
ইউরোপের প্রতিরক্ষা জোরদারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত পদক্ষেপ নেওয়া, সম্মিলিতভাবে স্বল্প ব্যয়ে একটি প্রকল্প পরিচালনা সম্ভব, সেনাদের একসাথে প্রশিক্ষণ সহ সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে যাতে আমলাতান্ত্রিক জটিলতাও কমে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর সামরিক সক্ষমতাই হতে পারে দেশটির নিরাপত্তার প্রথম গ্যারান্টি। একই সুরে কথা বলেন অন্যরাও। ফরাসি মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা কাঠামোয় অংশ নিতে চায় 15 ইউরোপীয় দেশ। আমাদের নিরাপত্তা কাঠামো কিভাবে দীর্ঘমেয়াদী শান্তি ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে সে বিষয়ে পরিকল্পনা করেছেন আমাদের সেনাপ্রধানরা। টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অনেক দেশই এই প্রকল্পে যুক্ত হতে চায়। প্যারিসে আমরা একমত হয়েছি যে অস্ত্র সরঞ্জাম বাড়াতে হবে, সামরিক সক্ষমতা আরও বাড়াতে হবে, সামরিক শিল্প শক্তিশালী করতে একসাথে কাজ করতে হবে, যুদ্ধকালে দ্রুততার সাথে পরিচালনার সক্ষমতা থাকতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এই শিল্প। প্যারিস থেকে এরপর আঙ্কারা সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী। ইউক্রেন শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট এরদোগানের কাছে স্পষ্ট প্রস্তাব দিতে চাই, পুরো অঞ্চলে শান্তি প্রক্রিয়া, নিরাপত্তা ও স্থিতিশীলতার গ্যারান্টির লক্ষ্যে মধ্যস্থতার গুরু দায়িত্বটি যেন তুরস্ক নেয়। আমরা তুর্কি বন্ধুদের সহায়তায় প্রস্তুত, প্রতিরক্ষা ও প্রতিরক্ষা শিল্প উভয় ক্ষেত্রেই পাশে থাকব। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সহায়তা বন্ধের ঘোষণার পরই উদ্বিগ্ন হয়ে পড়ে ইউরোপ। নতুন করে আলোচনা শুরু হয় প্রতিরক্ষা সক্ষমতার দুর্বলতা নিয়ে, বিশেষ করে দূরপাল্লার অস্ত্র, আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও গোয়েন্দা সক্ষমতার অভাব নিয়ে। ইউরোপের নিরাপত্তায় চলতি মাসের শুরুতে ইইউ প্রধান উর্সুলা ভন দের লিয়েন 800 বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন সম্মতি দিলেও রাশিয়া সায় দেবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। সাময়িক যুদ্ধপন্থী কিয়েভের উদ্দেশ্য নিয়ে একাধিকবার সন্দেহ প্রকাশ করেছে মস্কো। যুদ্ধবিরতি নিয়ে জোরদার আলোচনার মধ্যে রাশিয়ার বড় ধরনের হামলাও চালিয়েছে জেলেনস্কি বাহিনী, যা আরও উত্তপ্ত করেছে এই পরিস্থিতি। এই অবস্থায় আদৌ যুদ্ধবিরতি কার্যকর সম্ভব কিনা তা নিয়ে সংশয় বিশ্লেষকরা। গেল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রাশিয়ার সাথে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পরই কিয়েভকে আবারও সামরিক ও গোয়েন্দা তথ্য সরবরাহে রাজি হয় যুক্তরাষ্ট্র। তবে বাস্তবে ইউক্রেনের যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে দ্বিধায় পড়েছেন ইউক্রেনীয় রাজনীতিবিদ ও সামরিক বাহিনী। তাদের মতে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং তা নিশ্চিত করা হবে খুবই কঠিন কাজ। চুক্তি হলেও ফ্রন্টলাইনে হামলা পুরোপুরি বন্ধ হবে না বলেও শঙ্কা করছেন তারা। যুদ্ধবিরতি যদি হয়েও যায় তাহলে কে বেশি লাভবান হবে? যদি শেষমেশ রাশিয়ার হাতেই ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যায়, তবে এখানে আমাদের লাভটা কি? যুদ্ধবিরতি কার্যকর হলেও বিভিন্ন জায়গায় হামলা চলতে থাকার সম্ভাবনা থাকে। 24 ঘন্টা বিষয়টি পর্যবেক্ষণ করতে হয় এবং এখানে সফলতার কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধবিরতি মানেই যুদ্ধ পুরোপুরি থেমে গেল এমন না। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকলে যুদ্ধবিরতি কেবল সংঘাতকে জমিয়ে রাখবে, কিন্তু সমাধান করবে না। বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত বা ভুলবশত হামলা চলতেই থাকবে, যেমনটা আগের যুদ্ধবিরতিতে দেখা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন সময় নিশ্চিত করেছেন তিনি ইউক্রেনের সাথে সাময়িক যুদ্ধবিরতি চান না। তার মতে, যুদ্ধবিরতির ফায়দা উঠাবে ইউক্রেন, অস্ত্র ভান্ডারে মজুদ বাড়াবে এবং সেনাবাহিনীকে আরও সুসংগঠিত করা হবে এই সুযোগে। এদিকে বিশ্লেষকদের মতে, রাশিয়ার কাছে হারানো ইউক্রেনীয় অঞ্চলগুলো পুনরায় উদ্ধারের জেরে যুদ্ধ জিইয়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে পারে ইউক্রেনও। ফলে যুদ্ধবিরতির বাস্তবায়ন আসলে সম্ভব কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইউক্রেনের সম্মতির পর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়া রওনা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। এরই মধ্যে প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন কলের সম্ভাবনার কথাও জানিয়েছে। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বল এখন রাশিয়ার কোর্টে। আর যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা
এবং কারা মস্কোয় যাচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। বেশ কয়েকটি সূত্রই জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ যেতে পারেন। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন শান্তি আলোচনায় রাশিয়ার সাথে যোগাযোগ করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ওয়ালটস। কুরস্কে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার পর অঞ্চলটির সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সীমান্তবর্তী এলাকাটির বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ ইউক্রেনীয় সেনাদের হাতে চলে যাওয়ার পর এটি রুশ প্রেসিডেন্টের প্রথম সফর। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই সফরের ভিডিও প্রকাশিত হয়। এ সময় সামরিক পোশাকে দেখা যায় পুতিনকে। রুশ সেনাদের একটি কন্ট্রোল সেন্টারে তিনি প্রবেশ করেন, নানা ইস্যুতে আলোচনা করেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে, পর্যবেক্ষণ করেন ফ্রন্ট লাইনের অগ্রগতি, খতিয়ে দেখা হয় বিভিন্ন প্রতিবেদন। এই আলোচনায় আরও দ্রুত ইউক্রেনীয় সেনাদের কুরস্ক থেকে বিতাড়িত করার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। মহাকাশে আটকে পড়া 2 নভোচারীকে পৃথিবীতে ফেরানোর মিশন পেছালো আরও একবার। বুধবার যান্ত্রিক ত্রুটির কারণে পাঠানো যায়নি স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটটি। আজ আবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে। এ দফায় 4 ক্রু সহ পাঠানোর কথা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। একই সাথে ফিরিয়ে আনার কথা সনি উইলিয়ামস এবং বুচ উইলমোরকে। গেল বছরের জুনে 8 দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান 58 বছরের সনি এবং 61 বছরের বুচ। তবে বোয়িংয়ের স্পেস ক্রাফটে নিরাপত্তাজনিত কারণে তারা আর ফিরতে পারেননি। 9 মাসের বেশি সময় ধরেই মহাকাশে আটকে আছেন। সেখান থেকেই নতুন গবেষণা প্রকল্পে কাজও করছেন। পরে সনি ও বুচকে পৃথিবীতে ফেরাতে মিশন চালু করে স্পেসএক্স। দোহায় চলছে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা। ইসরায়েলকে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। আর প্রস্তাবে বলা আছে যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে মুক্তি দিতে হবে 10 ইসরায়েলি জিম্মিকে। যুদ্ধবিরতির আলোচনায় উইটকফকে সর্বাত্মক সহায়তা করা হবে জানিয়েছে আরব দেশগুলো। এই আলোচনায় মার্কিন দূতের সামনে মিশরের প্রস্তাবিত গাজা পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়। গেল সোমবার নানা নাটকীয়তার পর গাজায় দ্বিতীয় ধাপের আলোচনা করতে দোহায় প্রতিনিধি পাঠায় ইসরায়েল। তবে কি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরানোর পরিকল্পনা থেকে সরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বললেন, গাজা থেকে ফিলিস্তিনিদের কেউ বাস্তুচ্যুত করছে না। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেননি। আর বিষয়টি সত্যি হলে হামাস তা স্বাগত জানাবে। এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাশেম। এর আগে ফিলিস্তিনিদের মিশর জর্ডানে সরিয়ে ট্রাম্প গাজা পুনর্গঠনের পরিকল্পনা দিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ায়। কয়েক দফায় বৈঠকে বসেন আরব নেতারা। পরে গাজাবাসীদের না সরিয়েই উপত্যকা পুনর্নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করে আরব দেশগুলো। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব বিশ্ব জনমত বিভ্রান্ত করার চেষ্টা মাত্র, এ মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে কথা তিনি বলেছেন। ইরানের ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে নতুন চুক্তি করতে আলোচনায় বসার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র এবং গেল বুধবার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে চিঠি পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় বসতে রাজি হয়নি তেহরান। খামেনির দাবি আলোচনায় কোনো কিছুই পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনায় বসে কি হবে? তারা কোনো কিছু আলোচনাই করবে না, নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে না। ইরান পরমাণু অস্ত্র বানাতে চাইলে যুক্তরাষ্ট্রের আটকানোর ক্ষমতা নেই, কিন্তু আমরা নিজেরাই তা চাই না। পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন, রাশিয়া এবং ইরান। শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন, এই তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিং বলছে পরমাণু ইস্যুতে ইরানের বৈধ অধিকার রক্ষা এবং দেশটির পারমাণবিক চুক্তি সইয়ের পথে থাকা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়ে তাদের সমর্থন আছে। আর পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে সম্প্রতি ইরানকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তা প্রত্যাখ্যান করে তেহরান। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। জানুয়ারিতে দুদেশ একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। ধারণা পরমাণু ইস্যুতে পশ্চিমা হুমকি ঠেকাতেই 3 দেশ একাট্টা হচ্ছে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার সময় বিমান থেকে সমর্থক ও অনুসারীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এ সময় তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
ফিলিপাইনবাসীর উদ্দেশ্যে বলছি, আপনারা আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আমার সম্পর্কে যা বলা হচ্ছে তা সত্যি নয়। আমি শুধু নিরাপত্তা বাহিনীকে বলেছিলাম, আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন। আপনাদের কাজ যাই হোক না কেন, এর দায়ভার আমার। কপালে যা আছে তাই হবে। দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ায় ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় 2 পাইলটের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দারা জানিয়েছে 2 পাইলটের ভুলের কারণে এই ঘটনা ঘটে এবং বিস্তারিত জানতে এখনও তদন্ত চলছে। গত সপ্তাহে সামরিক মহড়া চলাকালে 8টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে দক্ষিণ কোরিয়ার পোচিয়ন গ্রামে, আর তাতে 29 জন আহত হয়। এই ঘটনার জন্য দেশটির বিমান বাহিনী ক্ষমা চায়। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।